আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভৌত বিজ্ঞান। এবং ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে আমরা যখন পড়ব অতি অবশ্যই খুব বুঝে পড়ব, কারণ আমাদের কনসেপ্টের ওপর প্রশ্ন এসে থাকে। আজ আমি তোমাদের কয়েকটি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেই প্রশ্নগুলি আজ আমি তোমাদের দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই রেডি করো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের শেয়ার করে দিও, ভিডিওটি শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে। এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। এবং একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা, সেখানে রয়েছে 7 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নপত্র এবং তার সঙ্গে এমসিকিউ এবং এসএকিউ এর উত্তর সহ। 7 বছর হলো মাধ্যমিক 2017 থেকে 2024 অবধি প্রশ্নপত্র তোমাদের দেওয়া হয়েছে এবং তার সঙ্গে এমসিকিউ এবং এসএকিউ এর উত্তরও আমি করে দিয়েছি। যদি তোমাদের ভিডিওর লিঙ্ক পেতে কোনো অসুবিধা হয়, অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, কারণ মাধ্যমিকের বিগত বছরে প্রশ্ন যদি রেডি করে যাও, সেখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। তাহলে এসো আমরা দেখে নিই ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। প্রতিটি প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন, ওজোন গহ্বর সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টির কারণ উল্লেখ করো। ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা কী? বায়োমাস শক্তি বলতে কি বোঝো? বিশ্ব উষ্ণায়ন প্রতিকারে সম্ভাব্য উপায়গুলি লেখো। বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডলকে উচ্চতা ও চাপভেদে কতগুলি স্তরে ভাগ করা যায় ও কি কি? আমি তোমাদের যে প্রশ্নগুলি দিচ্ছি, তোমরা কিন্তু প্রশ্নপত্রে ঠিক এই প্রশ্নগুলোই যে পাবে তা নয়, কিন্তু তোমাদের যে উত্তর হবে সেগুলি কিন্তু তোমরা এই প্রশ্ন থেকেই পেয়ে যাবে। অর্থাৎ এই প্রশ্নগুলো রেডি করলে তোমাদের কনসেপ্ট কিন্তু অনেক ক্লিয়ার হবে এবং তোমরা পরীক্ষাতে উত্তর লিখে আসতে পারবে। আজকের প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলে কেন? স্ট্র্যাটোপেজ কাকে বলে? বায়ুমণ্ডলীয় গ্যাসসমূহের নাম লেখো। ওদের মধ্যে কোন গ্যাসগুলি গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী? হটস্পট কি? বায়োফুয়েল বা বায়োফুয়েল কি? এর ব্যবহার কি? মেথানোজেন কি? সিরাস কি? মেরুজ্যোতি বলতে কি বোঝো? সোলার প্যানেল কি? আমরা কিভাবে প্রাত্যহিক জীবনে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করতে পারি? ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও। সিএফসি এর সম্পূর্ণ নাম কি? ওজোন স্তর ধ্বংসে এর ভূমিকা লেখো। জীবাশ্ম জ্বালানি কি? এর 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। পরিবেশের ওপর গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব লেখো। গ্লোবাল ওয়ার্মিং কমানোর উপায়গুলি উল্লেখ করো। কোনো জ্বালানির তাপনমূল্য বলতে কি বোঝায়? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? তোমরা প্রথম অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখলে। এবার এসো আমরা দেখে নিই দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আমি তোমাদের বড় প্রশ্নগুলি দিচ্ছি, কারণ আমাদের মাধ্যমিকে প্রশ্ন হবে এমসিকিউ এসএকিউ 1 মার্কসের, এছাড়া থাকবে 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্ন। এবং তোমাদের এমসিকিউ এসএকিউ এর উত্তর সহ ভিডিও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে প্রতিটি অধ্যায়ের আলাদাভাবে। তোমরা কিন্তু সেগুলি স্টাডি ফর এডুকেশন চ্যানেলে যদি তোমরা খোঁজো যে মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স স্টাডি ফর এডুকেশনের চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এইভাবে কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট রয়েছে, সেই প্লে লিস্টে হলো তোমাদের প্রতিটি বিষয়ের আলাদাভাবে প্লে লিস্ট। সেই প্লে লিস্টে গেলে তোমরা প্রতিটি অধ্যায়ের আলাদাভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ, কখনো আমার শুধু প্রশ্ন দেওয়া আছে, সেগুলি তোমরা চ্যাপ্টার ওয়াইজ পরপর প্রতিটি বিষয়েরই পেয়ে যাবে। এসো আমরা দেখে নিই দ্বিতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, 4 সূত্রের থেকে আয়তন ভি ও তাপমাত্রা টি ডিগ্রি সেন্টিগ্রেডে লেখচিত্র অঙ্কন করো এবং এর থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা লেখো। যে লেখচিত্র বলা হয়েছে সেখানে কিন্তু তোমাদের এমসিকিউতে অনেক সময় লেখচিত্র থাকে, অনেক সময় এসএকিউতেও কিন্তু এসে থাকে। লেখচিত্র কিন্তু তোমরা বিগত বছরে মাধ্যমিকে প্রশ্নপত্র দেখতে পাবে যে লেখচিত্র থেকে কিন্তু প্রশ্ন আসে। বয়েল ও চার্লসের সূত্রের সাহায্যে সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো। আর এর মান এসআই এককে কত? বয়েলের সূত্র বিবৃত করো এবং এর জ্যামিতিক রূপটি লেখো।
গ্যাস সংক্রান্ত চার্লস সূত্রটিকে লেখচিত্রের ভি বনাম টি এর সাহায্যে প্রকাশ করো। পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝো? এরূপ নামকরণের কারণ কি? সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? একে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন? গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্য লেখো। মোল বলতে কি বোঝো? অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। অ্যাভোগাড্রো সংখ্যার সংজ্ঞা দাও। এগুলি কিন্তু তোমাদের অঙ্কের সময় কিন্তু দরকার হবে। গেলুসাকে গ্যাস আয়তন সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। গ্রাম আণবিক আয়তনের সংজ্ঞা দাও। বয়লের সূত্র থেকে পিভি, পিভিপি এবং পিভিভি লেখচিত্র অঙ্কন করো। এসটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার বলতে কি বোঝো? চার্লসের সূত্রের ভিত্তিতে ভিটি, ভি ছোট হাতের টি লেখচিত্রটি অঙ্কন করো। গ্যাসের চাপের ওপর উষ্ণতা হ্রাস বৃদ্ধির প্রভাব কি? পিভি সমান এনআরটি সমীকরণ থেকে কোনো গ্যাসের আণবিক ভর কিভাবে নির্ণয় করবে? পিভি সমান এনআরটি এই যে ফর্মুলা আছে ভীষণভাবে ইম্পর্টেন্ট, এটা তোমরা খুব ভালোভাবে রেডি করো, কারণ মাধ্যমিকে কিন্তু এই ফর্মুলার ওপর বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। কোনো মৌলে পারমাণবিক ভর ও আণবিক ভর একই হতে পারে কি? তাহা ব্যাখ্যা করো। তোমরা দেখলে দ্বিতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার এসো দেখে নিই আমাদের তৃতীয় অধ্যায়ে রাসায়নিক গণনার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। রাসায়নিক গণনা থেকে কিন্তু তোমাদের অঙ্ক থাকবেই। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক সমীকরণ কাকে বলে? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে না, কিন্তু এগুলি যদি তোমরা পড়ো তোমাদের মাধ্যমিকে যে প্রশ্নগুলি আসবে তার অ্যান্সার কিন্তু তোমাদের করতে কোনো অসুবিধে হবে না। ভর ও শক্তি সংরক্ষণ সূত্রটি বিবৃত করো। বাষ্প ঘনত্ব কাকে বলে? প্রমাণ ঘনত্ব কাকে বলে? আণবিক ভরের সংজ্ঞা দাও। গ্রাম আণবিক আয়তন বলতে কি বোঝো? রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সূত্রটি লেখো। আণবিক ওজন ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করো। রাসায়নিক সমীকরণের তাৎপর্য লেখো। এবং তোমাদের যে রাইটারের বই তোমরা পড়ো না কেন, ছায়া প্রকাশনী সাঁতরা, প্রতিটি দেখবে যে আমাদের তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা শেষের দিকে অনেক অঙ্ক করা রয়েছে এবং অনুশীলনীতেও অঙ্ক রয়েছে। সেই অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করো, তাহলে নিশ্চয়ই তোমরা পরীক্ষাতে করতে পারবে। এছাড়া মাধ্যমিকের যে অঙ্কগুলি এসেছিল মাধ্যমিক 2017 থেকে, তার কিন্তু আমার উত্তর সহ ভিডিও করা হয়ে গেছে। যদি তোমরা সেই অঙ্কগুলো কোনো অসুবিধা হয় বা লিঙ্ক না পাও, আমাকে কমেন্ট বক্সে লিখে জানালেই আমি তার অ্যান্সারটার ভিডিও লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো। সেখানে তোমরা মাধ্যমিকের রাসায়নিক গণনার পরপর আমার অঙ্ক করা আছে ইয়ারের, সেইটা তোমরা পেয়ে যাবে। তোমরা অতি অবশ্যই কমেন্টে লেখো, কারণ আমি প্রতিদিন কমেন্ট চেক করি। আমি চাই আমি যে ভিডিওগুলি তোমাদের জন্য করেছি অতি অবশ্যই তোমরা ভিডিওগুলি দেখো, তোমরা উপকার পাও এবং তোমাদের রেজাল্ট খুব ভালো হোক। চতুর্থ অধ্যায় তাপের প্রসারণ, তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এর গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করো। কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এর গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করো। কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো এবং এর গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করো। অর্থাৎ তোমাদের রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক এগুলো কিন্তু তোমাদের রেডি করতে হবে এবং তার সঙ্গে গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠাটাও তোমাদের কিন্তু লিখে প্র্যাকটিস করতে হবে। কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো, 4টা স্টার দিয়ে রাখো, কারণ এদের যে সম্পর্ক রয়েছে তার উপর কিন্তু বিভিন্ন ধরনের এমসিকিউ এসএকিউ কিন্তু এসে থাকে। তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো, এর গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করো। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো এবং এর গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করো। 7 প্রশ্ন, কোনো তাপ পরিবাহী পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কিভাবে? তাপীয় রোধ কাকে বলে? তাপীয় রোধের সঙ্গে তড়িৎ রোধের সম্পর্ক লেখো। অ্যালুমিনিয়ামের তাপ পরিবাহিতাঙ্কের মান 0.5 ক্যাল (10⁻⁻⁻1
ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 এবং সেন্টিমিটার টু দি পাওয়ার -1, এটিকে ওয়াট মিটার টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 এককে প্রকাশ করো। অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্কের যে একক সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সিজিএস ও এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক লেখো। তাপ পরিবাহিতা সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো। অ্যালুমিনিয়ামের তাপ পরিবাহিতাঙ্ক 205 ওয়াট মিটার টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বলতে কি বোঝো? তাপীয় রোধের একক কি? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়? তোমাদের আমি তাপের প্রসারণে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিলাম। আমাদের ভৌতবিজ্ঞানে পঞ্চম অধ্যায়ে আলোর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কিভাবে নির্ভরশীল? স্নেলের সূত্রটি লেখো ও গাণিতিকভাবে প্রকাশ করো। প্রতিসরাঙ্কের একক কি? কোনো মাধ্যমে প্রতিসরাঙ্কের মান কি 1-এর চেয়ে কম হতে পারে? উত্তল লেন্সের সামনে বস্তুকে ছোট হাতের F ও 2F এর মধ্যে রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? এবং তোমরা যখন বস্তুর অবস্থান, প্রতিবিম্বের প্রকৃতি এবং অবস্থান পড়বে, অতি অবশ্যই আঁকাগুলো কিন্তু তোমরা এঁকে কিন্তু প্র্যাকটিস করো এবং পড়ো, তাহলে কিন্তু পরীক্ষাতে উত্তর করতে খুব সুবিধা হবে। কারণ এই বস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থানের ওপর আমাদের কিন্তু আলো থেকে অঙ্ক এসে থাকে। পরের প্রশ্ন, সমতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য কত? কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হয়? কোন লেন্স সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে অপসারী আলোক রশ্মিগুচ্ছে পরিণত করে? লেন্সের ক্ষমতার এসআই একক কি? দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? দীর্ঘদৃষ্টি ও হ্রস্বদৃষ্টি কাকে বলে? এ মিউ বি সমান 1/b মিউ এ সম্পর্কটি প্রমাণ করো। একটি উত্তল লেন্স দ্বারা কিভাবে বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় যখন প্রতিবিম্ব সৎ এবং প্রতিবিম্ব অসৎ? এবার আলোর প্রতিটি প্রশ্নের মান 3 মার্কসের প্রশ্নগুলি দেখে নাও। প্রিজমের ক্ষেত্রে প্রমাণ করো ডেল্টা সমান I1 + I2 - a ন্যূনতম চ্যুতির মান কত? এবং এই যে সম্পর্ক, এই যে রিলেশনটা রয়েছে, এই ফর্মুলার ওপর কিন্তু আমাদের অঙ্ক এসে থাকে। শুদ্ধ বর্ণালী ও অশুদ্ধ বর্ণালীর মধ্যে পার্থক্যগুলি লেখো। সংজ্ঞা দাও এবং সংজ্ঞা যখন করবে অতি অবশ্যই কিন্তু তোমাদের আঁকা প্র্যাকটিস করতে হবে, আঁকা বইতেই রয়েছে। বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ প্রধান অক্ষাংশ। দাড়ি কামানো দর্পণ হিসেবে কিরূপ দর্পণ ব্যবহৃত হয়? এক্ষেত্রে প্রতিবিম্বে প্রকৃতি কিরূপ হয়? উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্ব গঠনের রশ্মি চিত্রগুলি অঙ্কন করো। অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্ব গঠনের রশ্মি চিত্রগুলি অঙ্কন করো। একটি অপসারী লেন্সের সাহায্যে কিভাবে অসৎ ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় চিত্র সহ দেখাও। ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় চলো তড়িৎ। প্রতিটি প্রশ্নের মান সেটা আমাদের 2 মার্কসও আসতে পারে, 3 মার্কসও আসতে পারে। প্রথম প্রশ্ন, কোনো পরিবাহী রোধ 1 ওহম বলতে কি বোঝো? পরিবাহী রোধ দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ওপর কিভাবে নির্ভর করে? এই যে আমি প্রশ্নটি লিখেছি, দ্বিতীয় প্রশ্ন, রোধটি দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ওপর কিভাবে নির্ভর করে, এটা কিন্তু এইভাবে প্রশ্ন আসবে না। এখানে তোমাদের বলবে যে যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে রোধের কি পরিবর্তন হয়, প্রস্থচ্ছেদ যদি অর্ধেক করা হয় তাহলে রোধের কিভাবে পরিবর্তন হয়, এই ধরনের প্রশ্ন আসবে। সেজন্য যখন পড়বে অতি অবশ্যই বুঝে পড়ো। 3 প্রশ্ন, তুল্যরোধ বলতে কি বোঝো? 4টি 4 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম কি ব্যাখ্যা করো। ওহমের সূত্র বিবৃত করো। এই সূত্র থেকে রোধের সংজ্ঞা এবং রোধের একক কিভাবে পাওয়া যায় তাহা লেখো। তড়িৎচুম্বকীয় আবেশ কি, এই সংক্রান্ত 3টি সূত্র লেখো। নষ্ট ভোল্ট কি, বিওটি কিসের একক, অভ্যন্তরীণ রোধ কাকে বলে? এবং বিওটির ওপর আমাদের যে ইলেকট্রিসিটি সে তার ওপর আমাদের বিওটির ওপর কিন্তু অঙ্ক এসে থাকে। তড়িচালক বল কি, এটি কোন যান্ত্রিক বল?
রূপো রোধাঙ্ক 1.66 গুণ 10⁻⁻6 ওহম সেন্টিমিটার বলতে কি বোঝো? লেঞ্জের সূত্র কিভাবে শক্তির সংরক্ষণকে মান্য করে? অ্যাম্পিয়ারের দক্ষিণ মুষ্টি নিয়মটি লেখো। কুলম্বের সূত্রটি বিবৃত করো। ডায়নামো ও মোটরের মধ্যে মূল পার্থক্য কি? এটা কিন্তু এসে থাকে, ডায়নামো ও মোটরের মধ্যে পার্থক্য। এগুলো আমি যেগুলো বলছি বিগত বছর মাধ্যমিকের প্রশ্ন। ফিউজ তারের বৈশিষ্ট্যগুলো কি কি? রোধাঙ্কের সংজ্ঞায় স্থির উষ্ণতায় কথাটা বলা হয় কেন? ওয়াট ঘন্টা কাকে বলে? সিএফএল এর মূল কার্যনীতি লেখো। নিউট্রাল তারের রঙকে, এটাও ইম্পর্টেন্ট মাধ্যমিকের প্রশ্ন। গৌণ কোষকে সর্বতারা কোষ বলা হয় কেন? তড়িচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্যগুলি লেখো। ফ্লেমিংয়ের বামহস্ত ও দক্ষিণ হস্ত নিয়মের মধ্যে তফাৎ কি? তড়িৎ বর্তনী বলতে কি বোঝো? তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক 0.00425 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো? প্রতিটি আর মানের এন সংখ্যক রোধকে সমান্তরাল সমবায়ে রাখলে তুল্য রোধ হয় বড় হাতের আর। এই রোধগুলিকে শ্রেণী সমবায়ে রাখলে তুল্য রোধ কত হবে? এবং তোমাদের যখন সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায়ের অঙ্ক আসবে তখন কিন্তু আগে সব থেকে প্রথমে তোমাদের একে নিতে হবে। তোমরা যদি একে নাও তাহলে দেখবে অঙ্কটা করতে খুবই সুবিধে হবে। এরপরে এসো দেখে নিই আমাদের অষ্টম অধ্যায় হচ্ছে আমাদের পদার্থে ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ, আমাদের কেমিস্ট্রির অন্তর্ভুক্ত। তার প্রথম যেটি রয়েছে 8.1 পর্যায় সারণী এবং মৌলদের ধর্মে পর্যাবৃত্ততা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে তোমরা প্রশ্নপত্রে অনেক প্রশ্ন পাবে। প্রথম প্রশ্ন, মেন্ডেলিফে পর্যায় সারণীতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী আছে? ত্রয়ী সূত্র কি? মেন্ডেলিফে পর্যায় সূত্রটি লেখো। অষ্টক সূত্রটি লেখো। কোন কোন পর্যায়কে হ্রস্ব পর্যায় বলে এবং এতে কতগুলি করে মৌল আছে? এবং তোমাদের পর্যায় সারণীর যে পর্যায় টেবিলটা আছে সেখানে অতি অবশ্যই কিন্তু প্রথম যে 16টি তোমাদের মৌল পরপর মুখস্থ রাখতেই হবে। তার পারমাণবিক সংখ্যা, আণবিক ভর সমস্ত কিন্তু মুখস্থ রেখো। এর থেকে কিন্তু তোমাদের অঙ্ক যখন তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনার অঙ্ক করবে তো কিন্তু তোমাদের কাজে লাগবে। মেন্ডেলিফের মূল পর্যায় সারণীতে শূন্য গ্রুপ ছিল না কেন? ইউরেনিয়ামোত্তর মৌল কাদের বলে? তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা লেখো। 18 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটিকে পর্যায় সারণীর কোন শ্রেণীতে বসানো যুক্তিযুক্ত এবং কেন? নিম্নলিখিত মৌলগুলির পর্যায় সারণীতে অবস্থান লেখো। এখানে পটাশিয়াম, ক্যালসিয়াম, অক্সিজেন এবং নিয়নের আমি এখানে দিয়েছি। এই ধরনের কিন্তু আমাদের অন্য মৌল দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। পরের প্রশ্ন, নোবেল গ্যাস কাদের বলা হয়? এদের এরূপ নামকরণ হয়েছে কেন? মৌলে পারমাণবিক ব্যাসার্ধ পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয় ও কেন? পর্যায় সারণীর দুটো উপযোগিতা লেখো। পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলির অবস্থান কোথায় তাহা ব্যাখ্যা করো। আধুনিক পর্যায় সূত্রর প্রয়োজন হয়েছিল কেন? ল্যান্থানাইট কোন মৌলগুলিকে বলা হয়? মেন্ডেলিফে পর্যায় সূত্রের সঙ্গে আধুনিক যে পর্যায় সূত্র তার মূল পার্থক্য লেখো। BrCl, Na সোডিয়াম, Mgk এবং ক্যালসিয়াম এই মৌলগুলির মধ্যে কোনগুলি একই শ্রেণী এবং কোনগুলি একই পর্যায়ে অবস্থিত? আমি যে তোমাদের মৌলের নাম দিয়ে এই ধরনের প্রশ্ন দিয়েছি, এই ধরনেরই কিন্তু আমাদের বিভিন্ন টাইপের কিন্তু মৌল দিয়ে আমাদের ছোট থেকে বড় সাজাও, ক্রমান্বয়ে সাজাও, নিম্নক্রমে সাজাও, ঊর্ধ্বক্রমে সাজাও, এইভাবে কিন্তু আমাদের প্রশ্ন এসে থাকে। পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী সাজাও। এই ধরনের কিন্তু তোমরা যখন পড়বে কিন্তু অতি অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে। এবার এসো দেখে নিই কতগুলি বড় প্রশ্ন। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর প্রয়োজন হলো কেন? এতে কি ধরনের পরিবর্তন করা হয়েছে এবং কেন? মেন্ডেলিফে পর্যায় সারণীর ত্রুটিগুলি লেখো। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কমূলক ব্যাখ্যা করো। এটা স্টার দিয়ে রাখো। সন্ধিগত মৌলগুলির বৈশিষ্ট্য লেখো। সংক্ষেপে মেন্ডেলিফে পর্যায় সারণীটি বর্ণনা করো। বড় হাতের XYZ মৌল তিনটি পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 10, 8, 6। এই মৌলগুলির মধ্যে
কোন এটির তড়িৎ ঋণাত্মকতা বেশি, ওয়াই ও জেড এর মধ্যে কোনটির পরমাণু আকার বড়, এক্স মৌলটি কোন শ্রেণীতে অবস্থিত। এই যে 6 প্রশ্নটি দিয়েছি এই ধরনেরই কিন্তু প্রশ্ন আসবে। এখানে আমি এক্স ওয়াই জেড লিখেছি, এখানে এক্স ওয়াই জেড এর জায়গায় তোমাদের মৌলের নাম দিয়ে দেওয়া হবে। এবার এসো আমরা দেখে নিই আমাদের পরবর্তী যে অধ্যায় রয়েছে। আমাদের পরবর্তী 8.2 নম্বর অধ্যায় আয়নীয় ও সমযোজী বন্ধন। প্রতিটি প্রশ্নের মান 2। রাসায়নিক বন্ধন কাকে বলে, সমযোজী বন্ধন কাকে বলে, উদাহরণ দাও। অষ্টক সূত্রটি লেখো। আয়নীয় বন্ধন কাকে বলে, তড়িৎযোজ্যতা কাকে বলে, উদাহরণ দাও। সমযোজ্যতা কাকে বলে, উদাহরণ দাও। সমযোজী যৌগের ধর্মগুলি লেখো। তড়িৎযোজী ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য লেখো। নিম্নের যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎযোজী ও কোনটি সমযোজী তাহা শনাক্ত করো। NaF, HF, CO2, Mg, Cl2। তোমাদের বইতে বন্ধনের যে উদাহরণগুলি দেওয়া রয়েছে, যে আঁকাগুলো রয়েছে সেগুলি প্র্যাকটিস করো, পরীক্ষাতে তার মধ্যেই আসবে। সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন ও ত্রিবন্ধন আছে এমন 3টি মৌলের নাম ও সংকেত লেখো। আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন। তোমাদের কিন্তু প্রশ্ন কোনটি বেশি সুস্থিত এইভাবে আসবে না, তোমাদের একটা আয়নীয় বন্ধন রয়েছে এরকম কোনো একটি যৌগ, সমযোজী বন্ধন রয়েছে এরকম কোনো একটা যৌগ দিয়ে দেবে, দিয়ে বলবে যে এদের মধ্যে কোনটি সুস্থিত এবং কেন, এবং সেই অ্যান্সার করার জন্য তোমাদের অতি অবশ্যই 11 প্রশ্নের উত্তরটি মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে। মিথেন একটি সমযোজী যৌগ, ইলেকট্রন ডট গঠন দ্বারা দেখাও। আয়নীয় বন্ধন ও সমযোজী বন্ধনের মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন। NaF তড়িৎযোজী কিন্তু HF সমযোজী, লুইস ডট গঠন দ্বারা ব্যাখ্যা করো। আয়নীয় বন্ধন ও সমযোজী বন্ধনে পার্থক্যগুলি আলোচনা করো। যোজ্যতা কাকে বলে, যোজ্যতার কারণ কি। CO2 এর ডট লুইস গঠনটি যুক্তিসহ ব্যাখ্যা করো ও লেখো। লুইস ডট গঠন দ্বারা অ্যাসিটিলিন অণুর গঠন দেখাও এবং কার্বনের যোজ্যতা কত হবে তাহা ব্যাখ্যা করো। 8.3 নম্বর অধ্যায় তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। প্রতিটি প্রশ্নের মান 2। তড়িৎ পরিবাহী ও তড়িৎ অপরিবাহী পদার্থ কাকে বলে, তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে, ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, উদাহরণ দাও, এবং যখন উদাহরণ মুখস্থ করবে অতি অবশ্যই সংজ্ঞা এবং সেটি কথায়। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড লিখবে ব্র্যাকেটে NaCl। এইভাবে কিন্তু তোমাদের উদাহরণগুলি লিখতে হবে, কারণ অনেক সময় উদাহরণ দিয়ে আমাদের প্রশ্ন আসে এটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, সেজন্য অতি অবশ্যই তোমাদের সংকেত, উদাহরণ সবই খুব ভালোভাবে পড়তে হবে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংজ্ঞা ও উদাহরণ দাও। তড়িৎ লেপনের উদ্দেশ্য কি। ক্যাথোড ও অ্যানোড কাকে বলে। বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী কিন্তু অ্যাসিড বা ক্ষার মিশ্রিত জল তড়িতের সুপরিবাহী হয় কেন। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে তড়িৎ পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রতিটি প্রশ্নের মান 3। গ্যালভানাইজেশন কাকে বলে, একটি অন্তরক পদার্থের নাম লেখো। কোনো দ্রব্যের ওপর রূপোর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করবে। আয়নীয় ভবন কাকে বলে। নিম্নে পদার্থগুলির মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য, কোনগুলি তড়িৎ অবিশ্লেষ্য ও কোনগুলি তড়িৎ পরিবাহী তাহা লেখো। রূপা, অ্যালকোহল, কাঠ, কস্টিক সোডা, ক্যালসিয়াম ক্লোরাইড, ইউরিয়া, সাধারণ লবণ এবং গ্লুকোজ দ্রবণ। ভোল্টামিটার, আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়নের পরিচয় দাও। অর্থাৎ এগুলো কি, এই কনসেপ্টটা তোমাদের বুঝতে হবে। সেটি মৌলের ওপর আরেকটি মৌলে যখন প্রলেপ দিচ্ছি তখন তড়িৎ বিশ্লেষ্য রূপে কাকে ব্যবহার করা হয়, ক্যাথোড রূপে কি ব্যবহৃত হচ্ছে, অ্যানোড রূপে আমরা কি ব্যবহার করছি, এই ধরনেরও কিন্তু প্রশ্ন এই অধ্যায় থেকে এসে থাকে। তাহলে আজ আমি তোমাদের ভৌত বিজ্ঞানের বেশিরভাগ অধ্যায়েরই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে, উপকারে এলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো।
তোমরা লক্ষ্য রেখো এবং একবার দেখে নিও কমেন্টটা, সেখানে আমি তোমাদের 7 বছরের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র এমসিকিউ এর উত্তর সহ সেই যে ভিডিও তার লিংক আমি তোমাদের পিন করে দেবো, একবার অতি অবশ্যই কমেন্টটা দেখে নিও।